আচ্ছা ওকে, কাহিনীতে চলে আসল ভাই। এটা আমার ওই যে নিলয় বলেছে ফ্রম আপনার ওই কি জানি বললাম জায়গাটা আপনার সাতক্ষীরার কাছে, দ্যাট ইজ ক্লোজ টু সুন্দরবন এরকম এলাকায়। তো ওই জায়গাটা বেশ মানে ব্যাকওয়ার্ড টাইপের, কারণ ওখানে এত বেশি মানে সভ্যতা বেশি যায় না আর কি। তো ওরকম একটা গ্রামে থাকতো, তো ওদের কাছাকাছি একটা জায়গায় একটা বাড়িতে একটা কাজের মেয়ে কাজ করতো আর কি। ওদের ওখানে জাস্ট কাজের মেয়ে বলতে যেটাকে বোঝায়, তারা হচ্ছে আপনার কিছু খাওয়া এবং টাকার জন্য আর কি আসে। তারা ধরেন বাড়ির সব কাজই করে, ওই খড় নিড়ানো মানে যা যা আছে বাসায় এরকম করতো। তো যেটা হয় যে ওই বাড়িতে এরকম কাজ করতে করতে সে একদিন আপনার কি যেন একটা ভুল করে, সাম মিস্টেক করে, করার পর ওই বাড়ির যে মালিক থাকে সে তাকে মারে, মানে একটা লাথি মারে, এবং লাথি মারাতে সে খুব মানে ইনজোর্ড হয়ে যায় আর কি। ইনজোর্ড হওয়ার পরে সে তো খুব টেনশনে পড়ে যে কি হলো না হলো, মেয়েটা পড়ে আছে। তখন সে ভয় ভয় কি করে, তখন সে একজনকে ম্যানেজ করে, একজন মানুষকে ওদের এলাকারই, বলে কি একে যে তোর বাসায় মানে পাশের গ্রামে পৌঁছে দিয়ে আসো। এনিওয়ে সেই লোক যায়, তাকে পাশের গ্রামে দিয়ে আসে, এবং এরপরে আর কোনো খোঁজ খবর নেয় না ওরা কি হলো হোয়াট এভার। তো এর মধ্যে একদিন ঘটনা যেটা ঘটে, ওই ওই গ্রামেতেই আপনার একজন মানুষ সন্ধ্যার সময় আসতেছে আর কি। তো এরকম একটা রাস্তা, পাশে হচ্ছে আপনার গাছগাছালি, বাঁশঝাড়, এই সেই মানে চিকন একটা রাস্তা, এবং যেহেতু সুন্দরবনের কাছাকাছি ওখানে অনেকেই ভয় পায়, পশু পাখি মানে বাঘ আসতে পারে রাতের বেলা, এসে পড়ে মাঝে মাঝে লোকালয়। তো ওই জায়গাটাতে মানুষ খুব একটা তখন মানে দেখা যায় না, সন্ধ্যার পর থেকে মানুষ সরে যায়। তো সে লোকটা আসতেছে, তখন সন্ধ্যা ঘনে আসতেছে, সে দেখে যে বাঁশঝাড়ের নিচে কে জানি একটা বসা, মেয়ের মতোই আর কি, চুল একটু বেরোয় আছে, মুখটা ঢাকা, এবং সে কাঁদতেছে খুব হু হু করে, বিশাল একটা শব্দ করে আপনার কাঁদতেছে। তো লোকটা একটু ভয় পেয়ে যায়, লোকটা ভয় পেয়েছে কি বা কাঁদতে, মানে শব্দটাই তার বুকে একটা কাঁপন ধরায় আর কি, তার কান্নার শব্দই। এবং এই সন্ধ্যার সময় এরকম একটা শব্দ। তো এই যে কান্নার শব্দ শুনে সে কিছুক্ষণ থমকে দাঁড়ায় থাকে যে ঘটনাটা কি, কে কাঁদতেছে এরকম সময়। এবং ওই সব গ্রামে মানুষকে চেনে যে এই বাড়ির, সে সেই বাড়ির। এবং মেয়েটার গায়ে যে কাপড়টা ছিল মানে অন্ধকারে যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে আপনার খুব মানে আর কি মানে খুব মানে ইসের কাপড় না আর কি, মানে খুব ভালো কোনো কাপড় না, মানে খুব মানে যদি কেউ দামি কোনো কাপড় পরে সেরকম না, ঠিক আছে। তো এই কান্নার শব্দ শুনে সে কিছুক্ষণ থমকে দাঁড়ায়, তারপর সে কাছে যায়, বলে কে কে এরকম করে ডাকতে থাকে। তখন একসময় মেয়েটা এরকম তাকায় উপর দিকে, তাকানোর পরে সে হঠাৎ করে তার চোখে ভাসে যে এই মেয়েটাকে আমি দেখছি, এটা আমাদের এখানে কাজ করতে আসে। এবং মেয়েটা কাঁদতে কাঁদতেই তাকে বলে যে আমার মারলো কেন এরকম বলে। তো সে আবার থমকা যাবে, তো কে মারছে। তো মেয়েটা হঠাৎ করে হেসে দেয়, হেসে দিয়ে সে বাঁশঝাড়ে পাশে ঢুকে যায়। তো ওই লোকটার মনে করেন যে ঘাড় শিরশিরানি একটা অবস্থা চলে আসে, তার হাসিটাই এত ভয়ঙ্কর ছিল, অ্যাবনর্মাল টাইপের। এনিওয়ে সে হেঁটে হেঁটে তারপরে বাড়ির দিকে যায়, বাড়ি দিকে যেয়ে সে তার বাসায় বলে যে আমি এরকম একটা মেয়েকে দেখছি ওখানে কাঁদতেছে, এরকম দেখে মনে হলে আশেপাশে কোথাও দেখছি মেয়েটাকে, কোনো কাজ মানে বাসায় জোগাল খাটে আর কি কাজ করে। তো বাসায় তার ওয়াইফ বলে যে ঠিক না, এইভাবে দেখছে, এইভাবে তো সাধারণ মানুষ থাকে না সন্ধ্যার সময়, সে কাজের মেয়ে হোক যাই হোক, সে তার বাসায় থাকবে বা চলে যাবে, গাছের তলে বসে মারামারির কাহিনীকে আমি দেখতেছি। বাট ওই লোকটাকে বলে যে তুমি এক কাজ করো, তুমি গোসল করে আসো, এগুলো ভালো না। তো লোকটা গোসল করে আসে, তার খুব জ্বর আসে রাতের বেলা, এক্সট্রিম জ্বর আসে, অসুস্থ হয়ে যায় সে। তো তার বউ মানুষকে ডাকে, ওই যে কবিরাজ টবিরাজ ডাকে, এবং বলে যে আমার হাজবেন্ড তো অসুস্থ হয়ে গেছে। তো বলে কি কারণে, বলে যে এরকম আমি সন্ধ্যার সময় সে আসতেছিল এরকম দেখছে। তো কবিরাজ বলে যে এই যে কোথায় দেখছে, এখানে এসে। বলে কোন বাড়ির জোগাল, খোঁজ নিতে নিতে দেখে যে ওই বাড়ির, এবং কথাটাও বলে মারলো কেন। তখন বলে যে ওই মেয়েটাকে তো পাঠিয়ে দিচ্ছে বাড়িতে, সেইখানে সন্ধ্যার সময় আসবে কেন, এই সে হ্যান ত্যান বলে। তো বলার পরে মানে কথাবার্তা হয়, ওই বাড়ির মানুষ একটু এড়ানোর চেষ্টা করে ব্যাপারটা, তো এইভাবে চুপ হয়ে যায়। তারপরে দেখে যে এরকম আরো দুই একটা বাড়িতে ওই যে কান্নার শব্দ দেখা যাচ্ছে, উঠানের মধ্যে কাঁদতেছে, হ্যাঁ উঠানের মধ্যে বসে কাঁদতেছে। এবং ওই আরেকটা লোকের নাম বলা শুরু করে, যে লোকটা আপনার তাকে নিয়ে গেছিল সেই লোকটার নাম বলা শুরু করে। তো একদিন এই মানে যেটা হয় যে ওই যে লোকটা তাকে এগিয়ে দিতে গেছিল তার বাড়িতে, ও তার বাড়ির সামনে এরকম মানে ওই কান্নার শব্দটা আসে, এবং মানে তার বউকে অনেক কথা বলে ওই কান্নার শব্দটাই, এবং মানে খুব মানে আপনার মানে আজে বাজে কথা ওই লোকটার সম্বন্ধে, এবং গালাগালি করে বলে। তো ওই মহিলা বলতেছে যে, এবং কয়েকজন মানুষ একটা অ্যাওয়্যার হয় যে এখানে একটা মেয়ে এরকম বলতেছে, এবং অনেকেই দেখছে গ্রামে এইভাবে, এটা কি, এবং মেয়েটা কেউ দেখে না পরে কই গেছে। তো যাই হোক, এটা নিয়ে একজন আলোচনা করে। তো ওই লোককে জিজ্ঞেস করে যে তুমি কি করছো, তোমার ওই মেয়ে মানে কাজের মেয়ে, তাকে দেখা যায় সে তোমার বাসায় থাকে না, কোথায় থাকে, তার বাড়িতে যায়।
তারপর যে খবর নেয়, এরা খবর নিয়ে ওই মেয়ের গ্রামের বাড়িতে যায়, সে বলে সেই বাড়িতে আসে নাই, পৌঁছায় নাই। তখন ওই লোককে ধরে তারা, লোকটাকে যে নাকি তাকে নিয়ে গেছিল তাকে ধরে যে তোমার নিয়ে যাওয়ার কথা ছিল, তুমি কি হয়েছে? তো লোকটা তো বলে যে না আমি তাকে পৌঁছায় দিয়ে আসছি, আমার কোনো আমি কিছু করি নাই, মানে আমি তো পৌঁছায় দিয়ে আসছি, আমি জানি না। তো একদিন ওই লোকটার ওয়াইফ আপনার পুকুরে গেছে গোসল করতে দুপুরবেলা। তো সে দেখে যে পুকুরের পাশ থেকে একটা ওই যে ভেসে উঠছে পানির মধ্যে মাথা, এবং দেখে যে ওই মেয়েটা, এবং তাকে জড়ায় ধরে। সে খুব ভয় পায়, জড়িয়ে ধরে, একদম জড়ায় ধরে সে খুব ভয় পায় এবং সে সেন্সলেস হয়ে যায়। কেন সে মানে এমন ভাবে ধরছে এবং গা ছিল নাকি সম্পূর্ণ ঠান্ডা, যে জড়ায় ধরছে। তো সেন্সলেস হয়ে যায় সে। সেন্সলেস হয়ে যাওয়ার পর তখন তো পরে তাকে উঠে আনে ইস্যু করে। তখন তার হুশ যখন ফিরে তখন জিজ্ঞেস করে, তখন সে মেয়েটা বলতেছে, তার ওয়াইফ বলতেছে যে আমি অমুক, মানে ওই মেয়েটার নাম নিয়ে বলতেছে, হ্যাঁ অমুক ওই লোকটার কথা বলছে যে তাকে আগে দিছে, বলছে যে সে আমাকে অত্যাচার করছে, অত্যাচার করে আমাকে মাটিতে পুঁতে রাখছে, আমার বাঁচা তোরা, এরকম করতেছে এবং খুব মানে পজেস্ট আচরণ আর কি। তখন তাকে রেখে গ্রামের মানুষজন ওই মহিলার কথা শুনে বলে যে আমি যাবো এখানে। তো যে দেখে যে একটা নির্জন এরকম একটা ছিল, ওটার পাশে যে মানুষ যায়, যে দেখে এক জায়গা থেকে মানে আপনার মানে আজে বাজে গন্ধ আসছে পচা টাইপের, উঠায় মাটি খুঁড়ে দেখে যে ওই পচা গলা লাশ প্রায় ডিকম্পোজড পুরা। তো উঠায় নিয়ে আসে মেয়েটার। তখন এই লোকটা সম্বন্ধে বলে, তাকে আপনার গ্রামবাসী ধরে মারে, পুলিশে দেয়, এবং ওই আস্তে ধীরে ওই তখন এক হুজুর এসে ওই মহিলাকে বলে যে তুমি চলে যাও এর কাছ থেকে, ইটি পড়ে তাকে মানে আপনার ই করে। তো ওই লোকটাকে পরে মেরে ধরে পুলিশে দেয় তারা। এই কাহিনীটা অ্যাকচুয়ালি আমি শুনেছি এমন একজনের কাছ থেকে, সে নামটা শেয়ার করেনি, নাম বলতে মানে আমার কাছে শেয়ার করেছে, বাট শেয়ার করতে নিষেধ করেছে। অ্যান্ড এটা এমনই একটা জায়গা, এটা অনেকেই হয়তো দেখেছেন ঢাকা শহরে, এটা নিয়ে অনেক কোয়েশ্চেন আছে যে এই ফ্ল্যাটটাতে মানুষ থাকে না। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমরা মানে শুরুই করেছিলাম ভূত এফএম ওইরকম জায়গার কোনো, রাইট, এবং ওই ধানমন্ডির কোনো একটা জায়গা, রাইট। ওই সম্বন্ধে অনেকেই প্রশ্ন করে আমাকে যে ভাই এখানে কি ঘটেছে। তো এই জিনিসটা আমারও কিউরিয়াসিটি ছিল যে আসলে কি ঘটনা। তো খুঁজতে খুঁজতে একজনকে পাই যে ওই ফ্ল্যাটে মানে তার থাকার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল, সে ওই ফ্ল্যাট মালিকেরই একজন রিলেটিভ। আজ আমি শুরু করি। হ্যাঁ জি প্লিজ। তো যে ঘন্টা বলেছে, ধরে নিলাম তার নাম এক্স, সে ওই ফ্ল্যাটে, আসলে এটা হচ্ছে তার মামার ফ্ল্যাট, তার সম্পর্কে মামা হয়। তো সে ওখানে মানে আর কি থাকে একদিন। ওনারা এখন বিদেশে থাকেন, যারা মূল মালিক তারা বিদেশে থাকেন। তো উনি ওই ফ্ল্যাটে ও থাকে, রানা মানে এক্স ওখানে থাকে। তো একদিন যেটা হয়, প্রথম রাতে, নাম কিন্তু বলেছি, এটা কিন্তু এক্স্যাক্টলি নামটা না, মানুষ যাতে মনে না করে। আচ্ছা যাক। তো যখন যখন সে ফ্ল্যাটটাতে ওঠে, তখন তার মনে একটা মানে আপনার ছিল যে এরকম যে এখানে থাকি, বলে মামা বলছে যে ফ্ল্যাটে মানুষ থাকতে সমস্যা, ভয় পায়, কি বা ভয় পায়, সে কিছু ঘটনা শুনছে আগে। তো অ্যাকচুয়ালি সে এটাকে উড়াই দেয়। সে বলে যে আমি কদিন থাকি, দেখি কি অবস্থা, মানে ফার্নিশ একটা ফ্ল্যাট, সব রেডি। তো থাকে প্রথম দিন সে কিছুই ফিল করে না। অ্যাকচুয়ালি সে প্রথম ওখানে ওঠার পরে জাস্ট লাইক অ্যাজ ইউজুয়াল একটা মানে আনকোরা ফ্ল্যাটে যদি মানুষ কেউ না থাকে যেরকম লাগে, একটু গা ছমছমে পরিবেশ, সেটা সে লাগে। তো তবে সে একটা জিনিস খেয়াল করে যে বেশিরভাগ মানুষ তো লিফট দিয়ে ওঠে, সে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতো আর কি ওখানে, মানে ওই একটা চার্ম পাওয়ার জন্য। যে কি কাহিনী, একটা জিনিস সে ফিল করে যে সে যখন নাকি ওই ফ্ল্যাটের তার লেভেলটা পর্যন্ত ওঠে নিচ থেকে, সেই পর্যন্ত ইটস লাইক কোয়াইট, ভালো লাগে তার কাছে, মানে খারাপ লাগে না, কোনো আনইউজুয়াল ফিলিং হয় না। সে যখনই সিঁড়ি থেকে উপরের দিকে তাকায়, তখন তার কাছে একটা গা ছমছমানি একটা মানে ফিলিংস তার মধ্যে চলে আসে যে ঘটনাটা কি। রাতের বেলা বিশেষ করে সব রুমে লাইট জ্বালানোর প্রয়োজন হয় না, সে ঢুকে রুমে দেখে যে রুমটাতে সে ছিল সেই রুমটায় লাইট জ্বালায় থাকে। তো সে যখন থেকে ফিল করা শুরু করে, সেটা হচ্ছে একদিন রাতের বেলা সে এরকম শুয়ে আছে। তো তার মনে হচ্ছে যে ফ্যান চলছে, এসি অফ, ফ্যানের বাতাস হচ্ছে যথারীতি, ফ্যানের একটা শোঁ শব্দ সেটা পাচ্ছে সে। তো শুয়ে আছে রাতের বেলা, হঠাৎ করে তার মনে হয় যে তার যে রুমের যে গেটটা সেটা একটু নড়ছে। তো মনে হচ্ছে একটু সামনে আসে একটু পেছনে যায়, একটু সামনে আসে পেছনে যায়, এরকম একটু শব্দ তার কানে আসতেছে। তো অন্ধকার, সে রুমের মধ্যে আপনার জিরো পাওয়ারের বাল্বও লাগায় নেই। সে কি করে, আস্তে করে উঠে আস্তে করে যায় দরজাটার কাছে, যে দরজাটাকে টানে, দেখে দরজাটা যথেষ্ট ভারী, মানে এই ফ্যানের বাতাসে এটার একটু সামনে পেছনে হওয়ার কোনোই কারণ নাই। তো তারপরও সে একটু কনফিউশন থেকে সে করে কি, দরজাটাকে পুরো ঠেলে ছিটকানি এঁটে দেয় আর কি, ছিটকানি দিয়ে সে এসে শোয়।
তো এরপরে সে শুয়ে থেকে ফিল করে কি যে দরজাটার মধ্যে চাপ দিচ্ছে কেউ বাইরে থেকে, মানে somebody is pushing the door, কেমন একটা মানে একটা মচমচ শব্দ হতে থাকে। তো খুব ভয় পায় সে, ভয় পেয়ে এক পর্যায়ে সে শুয়ে ঘুমিয়ে যায়। তো ঘুমিয়ে যায় যখন একটা সময় সে হঠাৎ করে ঘুম থেকে ভেঙে যায়, ঘুমটা ভেঙে যায়, ঘুম ভেঙে সে উঠে দেখে তাকায়, দেখে চারিপাশে মানে বেশ অন্ধকার রুমটা, জানলা দিয়ে হালকা আলো আসতেছে বাইরের, মানে আবছা আলো পর্দার ভেতর থেকে যেটা আসে। সে দেখে সে কেমন একটা বাজে ফিলিংস, রুমটা খুব ঠান্ডা, মানে মনে হচ্ছে এসি চলতেছে। সে তাকায় দেখে যে ঠিকই রুমের ভেতরে এসি চলতেছে, এসি কিন্তু সে চালায়নি, ফ্যান চলতেছিল রুমে, ফ্যান চলতেছে, এসিটাও চলতেছে। তো সে তাকায়, এসির নাম্বার এটা দেখা যাচ্ছে। তো সে করে কি তার মোবাইলটা খুঁজে বের করে হাতের কাছে সময় দেখার জন্য। তো যখন মোবাইলটা সে হাতে নেয়, হাতে নিয়ে মোবাইলের সুইচটা দেয়, লাইট জ্বলে ওঠে। তখন সে ফট করে ফিল করে যে লাইটটা মনে হচ্ছে তার পাশে কোনো একটা ফেসে রিফ্লেক্ট করছে। এবং সেই ফেসটা এমনই একটা মানে কদর্য একটা চেহারা, ইটস লাইক এ ফিমেল, একটা মানে মহিলার চেহারা, এবং সেটা বেশ মানে আপনার রিঙ্কেলড, মুখের মধ্যে কোচকানো বলি একটা ফেস, এবং মানে তার মনে হয়েছে জাস্ট তার ফেসের খুব কাছেই ফেসটা ছিল। বয়স্ক মহিলা এবং মানে রিঙ্কল, মানে ওই যে চেহারার মধ্যে ভাঁজগুলো দেখা যাচ্ছে হয়ে গেছে, এবং ফেসটা বেশ বড় আকৃতির, মানে ইটস নট মানে মানুষের চেহারা যতটুকু হয় তার থেকে অনেক বেশ বড় টাইপের একটা ফেস। এবং সে সাথে সাথে তার গুজবাম্প হয়, গুজবাম্প হওয়ার পর সে ফট করে ফিরে তাকায়, দেখে চেহারাটা নাই, চেহারা সে দেখছে স্পষ্ট, এবং মনে করেন যে মারাত্মক রকমের ভয় পায়। সে ভয় পাওয়ার পর সে তাড়াতাড়ি উঠে রুমে লাইট জ্বালায়, রুম থেকে বেরোনোর সাহস পায় না সে। ওই রাতটা সে জেগে কাটায়। তখন সে নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করে যে আজকে আসলে আমি কি দেখলাম। দিনের বেলা ভয়টা অনেকাংশেই কেটে গেছে তার। আর সে বারান্দায় গেছে, দেখতেছে যে মানে ছোট বারান্দার মতো আছে সামনে, দেখতেছে যে এমনি শহর, ব্যস্ত রাস্তা, সব রেস্টুরেন্ট আশেপাশে। এটা দেখে তার মনে আর ভয়টা আর থাকে না। তো মনে করে যে আমি তো অনেক ভয়ের কাহিনী শুনছি, এবং তার আগে মানে তার মামির কাছে নাকি সে শুনছিল, তার মামি ওখানে দেখেছিল যে একটা মহিলা হেঁটে গেছে, বেশ লম্বা আকৃতির, মামির কাছে শোনা কাহিনী আর কি, তার লম্বা আকৃতির, এবং সে তার মানে আপনার মানে পার দিকটা দেখা যাচ্ছিল না, এরকম একটা। তো সে মনে করে যে ওই কাহিনীটা শুনে সে ভয় পাইছিল। তো সে বেশ বুদ্ধিমান একজন ছেলে, সে মনে করে হয়তো ওইটারই একটা মানে আমার উপর পড়ছে প্রেশার, এবং একলা বাড়িতে যেহেতু আসি, বাড়িটা সম্বন্ধে অনেক বদনাম, আমি হয়তো ওটার থেকে কিছু দেখেছি। তো দিনের বেলা সেটাকে সে ভুলে যায়, মানে হি ডিডন্ট পে এনি অ্যাটেনশন। তো সে যেটা করে, সে চলে যায়, আপনার বাইরে চলে যায়, এবং নেক্সট দিন সে আপনার একই যথারীতি বিকালবেলা বাসায় আসে। বিকালবেলা বাসায় এসে বাসায় ঘোরাফেরা করে, রাতে বন্ধু বান্ধব কয়েকজনকে ডাকে ওখানে আড্ডা মারার জন্য। তো বন্ধু বান্ধবরা খুব আগ্রহ নিয়ে বাসায় আসে, আর দুইটা ফ্রেন্ড আসে, এসে বলে যে তোদের বাসা সম্বন্ধে তো শুনছি, তোর মামা তো থাকে না, এরকম কাহিনী, তো তুই বলে আবার কালকে কি দেখছিস দেখি। তো ও যেটা করে যে ওদেরকে আপনার শুইতে দেয়, ওদের একটা গেস্ট রুম আছে ওখানে শুতে দেয়। তো এই ছেলে দুটা শোয়, রাতের বেলা সে ঘুমায় আছে নিজের রুমে যথারীতি। ওই গভীর রাতে ওরকম মচমচ দরজার মধ্যে এরকম শব্দ হচ্ছে, ও দরজা লাগাই দিছিল। তো সে উঠে সাহস করে দরজা খুলে বেরোয়, দেখে করিডোরে কেউ নাই, মানে পুরো ব্ল্যাঙ্ক একটা করিডোর। বাট এটা বেশ হরিফিক লাগতেছে, কারণ রাতের বেলা কেউ নাই, একটা ফাঁকা করিডোর। তো হেঁটে বন্ধু রুমে যায়, বন্ধুর ডাক দেয়, নক করে, ওরা ওটা বলে কি তোরা কি উঠছিলি এখানে? ওরা বলে না, আমরা কেউ উঠিনি ঘুম থেকে। কি ব্যাপার? বলে যে কিছু শব্দ পাইছিস? বলে না, কোনো শব্দও পাইনি। তো সে আবার ব্যাক করে আবার শুয়ে পড়ে, এবং রাতের বেলা সে জেগে থাকে। একটু পর মোবাইল খুলে সে ফেসবুক অন করে, কিছুই নেই, নর্মাল। এইভাবে তার সবকিছুই বাসার মধ্যে সবকিছু নরমাল, মানে অ্যাবনরমাল কোনো ব্যাপার নরমাল সে কিছু না। ওই একটা দেখার পরদিন নরমালি গেল। আমি তো পুরোপুরি এই বৃদ্ধ মহিলা যার কথা বললেন, আমি তো পুরো দেখতে পাচ্ছি। ড্র্যাগ মি টু হেল নামে একটা মুভি আছে, এবং ড্র্যাগ মি টু হেলের মধ্যে একটা বৃদ্ধা মহিলাকে দেখা, আমি পুরোপুরি একদম চেহারাটা দেখতে পাচ্ছি। ওই টাইপেরই একটা ভিশন আমার নিজেরও আমি পেয়েছিলাম, ওই টাইপের একটা ভিশন আমি পেয়েছিলাম। বাট মানে আমি জিজ্ঞেস করছি যে তাকে, যে চেহারাটা দেখে মানে চেহারাটা সম্বন্ধে আপনার কি ধারণা, সেটা কি দেশি বা বিদেশি টাইপের, মানে কি ধরনের? সে বলতেছে যে আমার কাছে মনে হয়েছে যে এটা মানে আমাদের দেশি টাইপেরই কোনো মহিলা, এবং গ্রাম থেকে অনেকে আছে না, অনেক পরিশ্রম করে, দেখা যাচ্ছে যে বেশ চেহারার মধ্যে একটা পরিশ্রমের ছাপ পড়ে যায়, সেই ধরনের, কিন্তু ফেসটা অনেক বড় লাগছে তার কাছে, বিশাল রেডিয়াসের। সেটাই সে দেখছিল। এনিওয়ে, তো পরের দিন হয়ে চলে যায়। তারপর সে কয়েকদিন বাসায় থাকে না, তারপর সে একদিন আবার ব্যাক করে বাসায়। তো ওই দিন যখন ও শুয়েছে, তখন হঠাৎ করে মানে রাত তখন 1-2 বাজে, ধুম করে ওই মেন দরজাটার মধ্যে, তাদের ফ্ল্যাটের মেন দরজা কেউ কিল দিচ্ছে, একদম ধুপ করে কিল দিচ্ছে। তো
তো উঠে যাও, মনে করে কেউ আসছে কোনো ফ্ল্যাট থেকে, ও বলে কে কে কে, কোনো উত্তর নেই। তো কেউ উত্তর নেই, তো পিপ হোল দিয়ে তাকায় দেখে কেউ নেই সামনে। তো গেটটা খুলে ও দেখে যে ওইখানে আপনার একটা বিড়াল এই উপরে ওঠার যে সিঁড়িটা, সেটা যে ফার্স্ট ল্যান্ডিংটা আছে সেখানে বসে আছে, তাকায় আছে, একদম কুচকুচে কালো রঙের একটা বিড়াল। এবং বিড়ালটা আপনার তাকে দেখে তাকায় আছে এক দৃষ্টিতে। তো বিড়ালটাকে দেখে ও মানে আপনার মানে সরায় দেওয়ার জন্য হুসিস করে, বিড়ালটা সরে না, ওখানে বসে আছে। তো ওর মধ্যে একটা জিদ চাপে যে বিড়াল সরে না কেন। ওর সিঁড়ি খুলে দরজা খুলে বের হয়ে ফার্স্ট ল্যান্ডিং এর কাছে যখন যায়, 2-3টা স্টেপ ওঠার পর বিড়ালটা লাফ দিয়ে সরে যায়, আবার পরের স্টেপে যে দাঁড়ায়। তো এটা করতে করতে ও একটা ঘোরের মধ্যেই চলে যায় বিড়ালটার সাথে, মানে একটা খেলার মতো কাইন্ড অফ। বিড়ালটা কি করে, কোনো শব্দ করতেছে না, কোনো ম্যাও ম্যাও করতেছে না, কিচ্ছু না, জাস্ট লাইক দ্যাট, একদম পুরো কুচকুচে কালো বিড়াল। এবং আমি ফার্স্টে মনে করছিলাম যে এই কালো জিনিসটা বিড়ালটা নিয়ে সে মানে এটা কি মানে কোনোরকম মানে অতিরঞ্জিত করতেছে কিনা বা সামথিং লাইক দ্যাট। পরবর্তীতে আমি ওর কথায় বুঝছি যে সে কিছুই এটা অতিরঞ্জিত করে নাই, যা দেখেছে সেটাই। এবং আপনার কালো বিড়াল অনেকেই দেখে এরকম, হ্যাঁ, অনেকেরই কিন্তু এরকম এক্সপিরিয়েন্স আছে। এনিওয়ে, তো উঠতে উঠতে যেটা হয় যে একদম বিল্ডিং এর ছাদে চলে যায়। হ্যাঁ, ছাদে চলে যায়। টিন দিয়ে বানানো দরজা ছিল, টিন অ্যান্ড আপনার ওই কাঠের ফ্রেম দিয়ে করা দরজা আর কি। ও দেখে এটা হাট করে খোলা দরজাটা। আচ্ছা, তো দরজাটা যেহেতু খোলা, সে উঠে যায়, বিড়ালটাও ছাদে চলে গেছে। তো ও উঠে যায় দেখে বিড়ালটা ঠিক ছাদের মাঝখানে যে দাঁড়ায়। ও যখন এইবার বিড়ালটাকে আপনার মানে ভয় দেখাতে গেছে কাছে, যে বিড়ালটা উল্টা তার দিকে দৌড় দিয়ে আসে, উল্টা তার দিকে খুব সুইফটলি র্যান করে আসে। এবং এইটাতে সে হঠাৎ করে সে প্রচন্ড ভয় পায়। সে করে কি মানে আপনার ব্রেক মতো খেয়ে সে মানে লাথি মারতে যায় বিড়ালটাকে। যখন লাথি মারতে যায়, বিড়ালটা আপনার ফুস করে একটা শব্দ করে দূরে চলে যায়। এবং তার সাথে কিছুক্ষণ এই খেলাটা খেলতেছে বিড়ালটা, কিছুক্ষণ ধরে খেলা খেলতেছে। এই পর্যায়ে পিছনের যে দরজাটা, হঠাৎ থেকে ধাম করে দরজাটা একটু ঠেলা মারছে, দরজাটা যে আপনার ওই পাশের দেয়ালের সাথে বাড়ি খেয়েছে। তো ও এবার সিরিয়াস রকমের ভয় পেয়ে যায়। ছাদের মধ্যে একা, গভীর রাত, আলো নাই, এবং এই বিড়াল একটা দরজাটার দিকে যখন তাকায় দেখে বিড়ালটাও নাই সেখানে। এবং মনে হচ্ছে যে কেউ একজন ফুলের গাছ আছে ওখানে গো গো করতেছে, সামথিং লাইক কোনো জান্তব শব্দ টাইপের গো গো, কোনো মানুষ যদি গোঙায় বা কিছু একটা, এই মানে প্রচন্ড রকমের একটা ভয়ঙ্কর শব্দ। আর সেই সময় নাকি সে দেখে আরো কয়েকটা বিড়ালের মতো কান্না, যেটা নাকি আপনার কোনো বাচ্চা গভীর রাতে কানলে যেরকম শব্দ হয়, মানে খুব করে কানলে সেরকম। তো ও খুব ভয় পায়, দোয়া যা পড়ে সে ঘুরে দৌড় দিয়ে সে ফ্ল্যাটে এসে ঢুকে সে তার বিছানায় শুয়ে পড়ে। তো বিছানায় শুয়ে পড়ে সে খুব ভয় পেতে থাকে, দোয়া দরুদ পড়তে থাকে। তো এই সময় হঠাৎ করে মনে হয় যে ওদের যে ড্রয়িং রুমটা, যেই লিভিং রুমটার মধ্যে বড় লিভিং রুম আছে, সেখানে শব্দ হচ্ছে। কোনো শব্দটা কিরকম, যে মানুষজন যদি মানে কোনো হাতুড়ি দিয়ে কিছু টোকা মারতে থাকে, মানে সোফা বা কোনো ফার্নিচারে ঠাক ঠাক করে এই ধরনের একটা শব্দ। তো সে উঠে সে ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমে যে সেটা দেখে, আবছা অন্ধকারে, পেছনে জানলা ছিল, জানলায় দেখতেছে একটা কালো ছায়ার মতো বেশ উঁচু অবয়ব, মানে আপনার বেশ লম্বা, 6-7 ফিট এরকম একটা অবয়ব। মানে এটা মানুষ হিসাবে পুরোপুরি এটাকে সে ডিটেক্ট করতে পারতেছে না, বাট ওরকম একটা অবয়ব দাঁড়ায় আছে। এবং সে যখন দরজার সামনে এসে দাঁড়ায়, তখন একটা হালকা মানে গলায় খিক খিক টাইপের একটা হাসির মতো শব্দ শুনে, এবং দেখা অবয়বটা চলে আসছে সামনে। অ্যান্ড দেন হি ক্যান নট রিকল এনিথিং, মানে আর কিছু সে মনে করতে পারে না, সে ফেইড হয়ে যায় ওখানে। এবং সে যখন তার হুঁশ ফিরে, তখন দেখে ওখানে আজান হচ্ছে, ফজরের আজান, ভোর হয়। তো সে উঠে ওই সময় বাসার থেকে বের হয়ে যায়। সে আপনার সোভানবাগে একটা আছে, একটা বিরিয়ানির দোকান আছে, ওখানের কাছে যায়, যে কিছুক্ষণ সে চিল আউট করার চেষ্টা করে। আশেপাশে দেখে ফেরিওয়ালা চা আনছে ভোরবেলা, সেখানে চা খেয়ে সে ওই বাড়ি তার ব্যাক করে না। তো ও যেটা বলে, মানে ওকে তো ম্যানেজ করছিলাম আমি খুঁজে ওই স্পেসিফিক জায়গাটা সম্বন্ধে জানার জন্য, বলে ভাই সিরিয়াস টাইপের ঘাপলা আছে ওই ফ্ল্যাট। আমার মামা কেনার পরেও মানে সে ওই বাড়িতে ওই কিছুদিন ছিল, থাকে নাই। কারণ মামালা থাকতে যেটা হইতো, যেটা ও বললো, ওই বাড়িতে নাকি ড্রেসিং টেবিলে ওর মামি ঘুমায় আছে, সকালবেলা দেখতো ড্রেসিং টেবিলের মধ্যে হাতের ছাপ, এরকম মানে হাতের ছাপ ড্রেসিং টেবিলে আনে, বেশ বড় বড় হাতের ছাপ ড্রেসিং টেবিলে থাকতো। তারপর জিনিসপত্র যেটা থাকতো, একটা জিনিস ধরেন রাতে এখানে কিছু রেখে ঘুমাইছে, ওইটা ওখান থেকে নাই, দূরে কোথাও। আর সবচেয়ে ডিস্টার্ব করতো ওই বাসাতে নাকি যখন ইবাদত করতে যেত তখন। এবং পরবর্তীতে সে ফাইন্ড আউট করছে যে ওই যে নিচ থেকে যখন ওই ফ্ল্যাট পর্যন্ত উঠতো, সেটাতে কোনো সমস্যা হইতো না কেন? কারণ হচ্ছে নিচের যতগুলো মানুষ আছে তারা নাকি তাদের বাড়ি বন্ধ করছে,
মানে বন্ধ করে দিছে। ও আচ্ছা, এই জন্য কিছু জায়গায় আলো জ্বলে, কিছু জায়গায় আলো জ্বলে না, বন্ধ করে সে ওই জায়গাটা ই করছে। ওদের ফ্ল্যাট থেকে অনওয়ার্ডস উপরের দিকে অনেকেই করে নাই, এবং তার যে মানে যে মালিক ছিল সে হি ইজ নট অ্যাকচুয়ালি ভেরি গুড বিলিভার অর সামথিং, হি ডাজন্ট পে অ্যাটেনশন টু দিস। এটার উপর তার বিশ্বাস খুব বেশি সে নাই। তো সুতরাং সে এগুলাকে অনেকটা নর্মাল কজ হিসেবেই দেখে। হ্যাঁ, অবভিয়াসলি অনেকে কোটি কোটি টাকা ইনভেস্ট করে কিছু করলে অনেকেই নর্মাল কজ হিসেবেই দেখে এগুলা। তো সে এর জন্য সেগুলো কেয়ারও করে নাই, বদ্ধ করতে হবে বাকি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি নিজে বিশ্বাসী না হন, আপনাকে আরেকজন বিশ্বাসী মানুষও বন্ধ করলে কাজ হবে না। এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা ইন্ডিয়া থেকে পাঠিয়েছে বা বলেছে আজকে। ওনার নাম হচ্ছে অরিন্দম পল, ওনার ডাক নাম হচ্ছে রানা। আজকে ওনার কাছ থেকে কাহিনীটা শুনলাম, বেসিক্যালি বুধবার আসার আগেই। তো কাহিনীটা হচ্ছে ওনার দাদার এক বন্ধুর কাহিনী। ওনার দাদার বন্ধু যিনি ছিলেন তার আপনার রেন্ট এ কারের বিজনেস ছিল আর কি। তো উনি আপনার গাড়ি ভাড়া দিতেন আর কি। তো যেটা হয়, ওনার নাম সম্ভবত ছিলেন সৌরভ। উনি গাড়ি নিয়ে জলপাইগুড়িতে যান আর কি, একটা ট্রিপ নিয়ে। তো সেটা আপনার দিনের বেলা। তো ভর দুপুরে উনি ওখানে পৌঁছান। তো পৌঁছে উনি ওখানে মানে আপনার মানে ওনার যে হোটেলে উনি খাওয়া দাওয়া করেন সেখানে যায়। ওটা হচ্ছে ওনার আপনার অ্যাকচুয়ালি ফিক্সড একটা হোটেল। তো ওখানে যিনি খাওয়া দাওয়া করছেন, তো এক পর্যায়ে হোটেলের ভেতর থেকে একজন ওনাকে রিকোয়েস্ট করলো, মালিক পর্যায়ে একজন যিনি ওনার পরিচিত, পুরো পরিচিত, যে ভাই দাদা আপনি তো যাচ্ছেন, ট্রিপ নিয়ে চলে যাবেন, তো আপনি আমার একটু উপকার করেন। তো বলছে কি উপকার? তো বলছে যে এখানে আর কি আমার একটা লাশ আছে আর কি, লাশটা হাসপাতালে আছে, এটা তার বাড়িতে পৌঁছে দেওয়া দরকার। তো একটু কষ্ট করে আপনি যদি নিয়ে যান, আপনার তো পথেই পড়বে। তো উনি বলছে যে না, আমি দেখেন দাদা, আমি রেন্ট এ কারে ড্রাইভ করি বা কাস্টমার পিক আপ করি বা প্যাসেঞ্জার, বাট আমি লাশ ক্যারি করি না, আমার একটা লাশ বহন করা গাড়িও না। তো তারপর ওনাকে মানে অনেক রিকোয়েস্ট করে আর কি হোটেলের মালিক। আর শেষ পর্যন্ত ওনাকে মানে 2 গুণ 3 গুণ বলে শেষ পর্যন্ত 5 গুণ আপনাকে টাকা দিতে চায় লাশটা ক্যারি করার জন্য। তো যখন 5 গুণ দিতে যায় তখন উনি এটাতে বেশি হয়ে যায় আর কি, যে বলে যে 5 গুণ মানে আমার 5 দিনের ইনকাম একদিনে চলে আসতেছে। তো সে রাজি হয়, সে বলে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাব। তো বলে যে ঠিক আছে, আপনি দুপুরের পরে আপনি একটা হাসপাতাল, অমুক হাসপাতাল, ওখানে যান। উনি জিজ্ঞেস করেছিল হোটেলের মালিককে যে আপনি কি আমার সাথে যাবেন? বলতেছে না, দেখেন আমি যেতে পারবো না, আমি কাজে অনেক ব্যস্ত, আমি বলে দিব যেখানে লাশটা ডেলিভার করবেন ওদের বাড়িতে বলে রাখবো, ওরা পিক আপ করে নিয়ে যাবে লাশটা আপনার কাছ থেকে, সমস্যা হবে না। আপনি জাস্ট হাসপাতাল থেকে পিক আপ করে নিয়ে যান, আপনাকে আমি পেমেন্ট করে দিচ্ছি, আপনি ওখানে যে ডেলিভারি দিবেন। তো উনি রাজি হয়ে যায়। তো রাজি হয়ে উনি দুপুরের পরে ঠিক ওই হাসপাতালের সামনে যায়। যাওয়ার পরে দেখা যাচ্ছে যে হাসপাতাল থেকে লাশটা বের করে নিয়ে দিয়েছে ওনাকে, একটা কাপড় দিয়ে পেঁচানো, সেটা দড়ি দিয়ে বাঁধা, এসে ওনাকে দিচ্ছে। তো উনি গাড়িতে কোথায় নেবেন, পেছনের সিটে তো আর লাশ রাখা যাচ্ছে না। উনি যেটা করে, ওনার অ্যাম্বাসেডর গাড়ি ছিল, বেশ বড় আপনার পেছনে ট্রাঙ্ক, ওইটাতে উনি লাশটা নেয়। তো নিয়ে উনি রওনা দেয়, গাড়ি নিয়ে রওনা দেয়। গাড়ি নিয়ে কিছুক্ষণ যাচ্ছে, উনি দেখে যে হঠাৎ খটখট করে শব্দ হচ্ছে পেছনে। বলে খটখট করে শব্দ হচ্ছে কেন, আমি তো ট্রাঙ্ক বন্ধ করছি, কি ব্যাপার? তো উনি গাড়িটা থামায়, ব্রেক করে থামায় যে উনি যেটা করে দেখে ট্রাঙ্কটা খোলা। উনি দেখে অবাক হয় যে ট্রাঙ্ক তো খোলা থাকার কথা না, লক করা ছিল, উনি নিজেই লক করেছেন। তো উনি করে কি ট্রাঙ্কটা আবার বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে উনি গাড়িতে বসে আবার রওনা দেন আর কি। তো একটু যখন যাচ্ছেন উনি, তখন ওনার মধ্যে একটা মানে বাজে ফিল হয়, যে খারাপ লাগতে থাকে যে গাড়িতে লাশ নিয়েছি, কেমন দিন লাগতেছে, এটা নেই না। তো ওনার কাছে ধূপকাঠি ছিল, তখন উনি 2টো ধূপকাঠি বের করে ওটা জ্বালায় আর কি ওখানে। তো ধূপকাঠিটা ইজ কাইন্ড অফ লাইক আমরা যে আগরবাতি ইউজ করি, কাইন্ড অফ লাইক দ্যাট, হ্যাঁ ওরকম আর কি। তো চালাচ্ছে, এবং ওনার গাড়িতে ওনার যে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উনি যা যা রাখেন সেগুলো রাখে। অনেকে দেখা যাচ্ছে যে তাদের ধর্মীয় কোনো ছবি বা মূর্তি এরকম রাখে, আবার অনেকে যারা মুসলমান তারা অনেক সময় দেখাচ্ছে দোয়া দুরুদ রাখে। তো উনি ওনার সেই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মূর্তি ওখানে রেখেছিলেন আর কি, ওনার গণেশের ছবি বা সামথিং। যাক, উনি যাচ্ছেন, একটু পরে যাওয়ার পরে উনি দেখেন যে রাস্তার সামনে একটা ছেলে দাঁড়ায় আছে, টিনেজ একটা ছেলে, সে একটা নেভি ব্লু প্যান্ট আর শার্ট পরে গাড়ির সামনে হাত দিয়ে দেখাচ্ছে। তো উনি গাড়িটা দেখে উনি ব্রেক করে থামান। উনি জানলা খুলে বলে কি ব্যাপার? তো ছেলেটা বলে যে দাদা, আমি তো বাসার থেকে ঘুড়ি উড়াতে বা কাজ খেলতে অনেক দূরে চলে এসেছি, আমি মানে বেশ খানিকটা দূরে চলে আসছি, প্রায় 2-3 মাইল, আপনি আমাকে নামায় দেন সামনে। তো ড্রাইভার উনি যে গাড়ি চালাচ্ছিলেন উনি বলে যে না দেখো, আমি নামাতে পারবো না, তুমি তোমার মতো চলে যাও,
তুমি কিভাবে এসছো, যেভাবে এসছো সেভাবে চলে যাও, তখন আমি দিতে পারবো না। তো ওই ছেলেটা অনেক কাকুতি মিনতি করে ওনার কাছে, একটু নামিয়ে দেন। তো উনি বলে, মানে একসময় উনি এটা তো ওনার কথায় কনভিন্সড হয়ে যায় ছেলেটার কথায়। তো উনি বলে আচ্ছা বসো গাড়িতে। তো বসতে বলে উনি সামনের সিটে, ছেলেটা সামনের সিটে বসতে চায়। উনি বলে না, এখানে না, তুমি পেছনের সিটে বসো। তো ছেলেটা পেছনের সিটে উঠে বসে। তো বসার পর উনি আবার গাড়ি স্টার্ট দিয়ে চলছে। তো যখন চলছে গাড়িতে দেখে যে ছেলেটা ওনার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, মানে সামনে ডানে বামে কিছু দেখছে না, সরাসরি রিয়ার ভিউ মিররে ওনাকে দেখছে আর কি। তো উনি বারবার চোখ রিয়ার ভিউ মিরর নিচ্ছে আর দেখছে ওই ছেলেটার সাথে ওনার মানে আই কন্ট্যাক্ট হচ্ছে। তো উনি এক পর্যায়ে বলে, তুমি আমার দিকে তাকায় আসছো কেন এইভাবে? তুমি দেখবে তোমার মতো ডানে বামে তাকাও, সামনে তাকাও, তুমি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকো কেন? ছেলেটা কোনো উত্তর দেয় না ওনাকে। তো উনি বেশ ফিল করে, মানে হেজিটেট ফিল করে, এবং ওনার ভেতরে সিক্স সেন্সে কিছু একটা মানে সামথিং রং মনে হতে থাকে। উনি যেটা করে, এক পর্যায়ে উনি আরো দুটো ধূপকাঠি ওখানে জ্বালায়। তো যখন ধূপকাঠি জ্বালাচ্ছে তখন ছেলেটা ওনাকে বলে, এটা জ্বালাবেন না, জ্বালাচ্ছেন কেন? তো বলে, তোমার সমস্যা কি? ধূপকাঠি জ্বালাচ্ছে তো বাড়িতে তা জ্বালায়, সন্ধ্যার সময় জ্বালায় মানুষ, গ্রামে থাকে, তুমি গ্রামের ছেলে, তোর সমস্যা কি? ছেলেটা মানে অনেক অস্বস্তি করতে থাকে, একসময় দেখা যায় খুব চটফট টাইপের করছে। তো উনি ধূপকাঠি জ্বালিয়ে ফেলে আর কি, জ্বালিয়ে লাগায়। তো কিছু দূর যাচ্ছে, যেতে হঠাৎ করে উনি রিয়ার ভিউ মিররে দেখে পিছনের সিটে ছেলেটা নেই, মানে দ্যাট বয় ইজ নট দেয়ার, সে মানে অ্যাকচুয়ালি মানে ডিসঅ্যাপিয়ার্ড। এটা তো উনি বেশ হয়ে যায় আর কি, কি ব্যাপার, পিছনের ছেলেটা বসা ছিল নাই। তো উনি গাড়িটা সামনে তাকায়, একটু সামনে যাওয়ার পর দেখো ছেলেটা রাস্তায় দাঁড়ায় আছে। তো উনি গাড়িটা ব্রেক করে তাকায়, দেখে ছেলেটা ওনাকে বলতেছে ওই পাশ থেকে যে, তোর গলার লকেটটার জন্য আজকে তুই বেঁচে গেলি, তোরে আমি আজকে শেষ করে ফেলতাম। তো উনি এটাতে বেশ মানে স্পুকড হয়ে যায়, কি ব্যাপার, ছেলে শেষ করে ফেলতে, এবং ছেলেটার তখন চাহনি ডিফারেন্ট। তো উনি তাড়াতাড়ি কি বলে, কোনো কথা না বলে ছেলেটাকে ক্রস করে শুনে গাড়ি টান দেয়, এবং ওনার কাছে বেশ ভয় লাগতে থাকে ডিফারেন্ট টাইপসের। তো যেটা হয়, উনি গাড়ি নিয়ে যায় এবং ওই গ্রামটা খুঁজে বের করে, একজনকে জিজ্ঞেস করে যে এই গ্রামটা কোথায়, যে লাশটা ড্রপ করার কথা। তো মানুষটা বলে যে অমুক জায়গায়। তো উনি গ্রামে যায়, খুঁজে বের করে ওই লাশটা উনি নামায় হ্যান্ড ওভার করে ওদের কাছে। তো ব্যাপার হচ্ছে, যখন লাশটা হ্যান্ড ওভার করে তখন উনি মানে এক পর্যায়ে দেখতে পায়, ওনার সামনেই মনে হয় লাশটা একটু খোলে। তো উনি দেখতে পায় যে এই লাশটা হচ্ছে ওই ছেলেটার, দ্যাট বয়, যে ছেলেটা গাড়িতে উঠেছিল, সেরকম টিনেজার সেই ছেলেটাই, এবং চেহারাটা চেনা যাচ্ছে অনেকটা। কিন্তু উনি বুঝে ফেলে, কারণ ছেলেটার মানে মারা নাকি গিয়েছিল, পরে খবর শুনে যে আজ থেকে মানে ওদিন থেকে 10-15 দিন আগে মারা গেছে। অনেক পুরনো লাশ, এবং মানে ওটা ওই মর্গে ছিল, সেখান থেকে এসেছে। তো উনি খুবই ভয় পায়। তো পরবর্তীতে উনি এক পুরোহিতের সাথে কথা বলে যে এই ব্যাপারটা নিয়ে। তো পুরোহিত ওনাকে বলে, দেখো তুমি বেঁচে গেছো, তুমি খুব সমস্যায় পড়তা, ওটার মধ্যে খারাপ কিছু ছিল, কোন রকমের বাজে জিনিস ছিল ওটার সাথে। এই হচ্ছে একটা ঘটনা রাসেল ভাই। আচ্ছা রাসেল ভাই, এই কাহিনীটা আমাকে বলেছে খসরু ভাই নামে একজন। হ্যাঁ, আর বেশ আগের কাহিনীটা, মানে আজ থেকে হয়তো 20-22 বছর আগের ঘটনা আর কি। তো খসরু ভাই উনি থাকতেন হচ্ছে মিরপুরের একটা জায়গায়। আচ্ছা। তো ওখানে উনি নতুনই উঠেছিলেন, মানে বেশ মানে নতুন উনি ওখানে উঠেন। তো ওরা রাত করে, উনি যেখানে যেতেন আপনার প্রাইভেট টিউশনই করাতেন আর কি, ফিরতে রাত হয়ে যেত বাড়িতে। তো এক্সকিউজ মি, তো একদিন উনি এরকম রাতে গেছেন, তখন হচ্ছে আপনার ডিপ্রেশন হয়েছিল, মানে কোন একটা কারণে আপনার এই নিম্নচাপ হয়েছিল খুব, মানে আপনার বৃষ্টি এবং মেঘ করা আকাশে, খুব খারাপ অবস্থা আর কি। এই অবস্থায় খসরু ভাই ওনার টিউশনিতে যাবেন কিনা ভাবছিলেন, বাট ওনাকে ওনার যে বাসা উনি উঠেছিলেন, ওই বাসা ওনার এক মানে আত্মীয়ের বাসা। তো তিনি বলেন যে তুমি যে যাচ্ছ বাইরে, তুমি কিন্তু সাবধান, কারণ বৃষ্টি হচ্ছে গত 24 ঘন্টা, রাস্তাঘাট ডুবে গেছে, এখানে কিন্তু ডুবে গেছে, এই রাস্তা দিয়ে আসতে গেলে রাস্তায় তুমি পড়ে যেতে পারো বা পানিতে ডুবে যেতে পারো, সামথিং, বেশ পানি জমছে, কোমর পর্যন্ত পানি প্রায়। তো উনি বলেন আচ্ছা ঠিক আছে, তারপরও দেখি। তো ওনার যেতে হবে, বিকজ যেখানে টিউশনি করাতেন ওনারা মানে বেশ তখনকার সময় খুব টাইট স্কেজুল থাকতো আর কি। টিচার যদি হাউস টিউটর আপনার টিউশনি বাদ দিলে সমস্যা করতো, বেতন দিতে চাইতো না এসে। তো যাক উনি যান আর কি, বিকালবেলা উনি বের হয়ে উনি যান। তো যাওয়ার সময় উনি প্রায় কোমর পর্যন্ত পানি দেখেন, এবং উনি ওই যে আপনার ভিজে একাকার হয়ে তারপর যান। উনি টিউশনি শেষ করে ওই সময় ওখানে পড়াচ্ছেন, তখনই অনেক বৃষ্টি হয়েছে, এবং পড়ানো শেষ করা পর্যন্ত বেশ রাত হয়ে গেল, 10-10:30 বেজে গেছে। মানে উনি এবং ওই বৃষ্টির জন্য ওয়েট করে আর বেরোতে পারেনি। তো বেশ গভীর রাত্রে উনি বের হয়েছে, এবং উনি এসে দেখেন ওই যে মিরপুরে ওখানে বাস থেকে নেমে উনি যেখান থেকে যায় ওই জায়গাটার পাশে আপনার মাছের বাজার আর কি, মানে যেখান থেকে যায় আর কি,
যে রাস্তাটা উনি পিক করছে, কারণ যে রাস্তাতে আসছে সে রাস্তাতে উনি ডুবে গেছিল। অল্টারনেটিভ একটা রোড, ডিটর রোড দিয়ে উনি ধরছে। তো ওখানে বাজার এবং মাছের বাজার, বেশ শুটকি টুটকি বিক্রি করতো আর কি। বেশ নোংরা একটা অবস্থা। ওই জায়গাটা একটু উঁচু আছে আর কি, ধরেন আপনার হাঁটুর নিচে পানি যেতে পারবে। তো উনি যখন ওরকম যাচ্ছে, উনি হেঁটে হেঁটে যাচ্ছে ওই পানি দিয়ে, এবং অন্ধকার, আপনার কোনো আলো নাই রাস্তার মধ্যে, খুব খারাপ অবস্থা। লাইট ধরেন দূরে ফিউজ, খুব অল্প আলো। তো যাচ্ছে, যাওয়ার পর ওই বাজারের কাছে যখন আসছে তখন ওনার শরীরটা কেমন যেন একটা আপনার ভার হয়ে গেছে কেমন জানি। তো এই সময় উনি দেখে যে একটা বুড়ি আর একটা কুকুর বসা, কুকুরটা আপনার বসে আছে। কুকুরটার রং হচ্ছে আপনার বেশ কালো টাইপের, এবং সাথে একটা বুড়ি, ডার্ক অন্ধকারে। বুড়ি বুঝছে কারণ বসার ভঙ্গিতে আর কি, যেভাবে বসে আছে দেখে মনে হচ্ছে একটা বুড়া মানুষ। তো উনি ভাবতেছে হয়তো ওই যাওয়ার জায়গা নেই, ওখানে বসে আছে। তো এই পাশে পানি, বাম পাশে ডান পাশে উনি যাবে। উনি তখন বলতেছে যে কুকুরটাকে সাউন্ড করতেছে উনি, কুকুরটা সরতেছে না, ওই চুপচাপ বসে আছে। বুড়িটার সাথে উনি যখন তাকাইছে, উনি ও বলতেছে এই যে সরেন এখান থেকে, কি এসে যাবো এখান থেকে। তো বুড়িটা করছে কি, ফট করে ওনার দিকে তাকাইছে, তাকায় বলছে কি কুকুর নিয়ে যা সাথে, এরকম ওনার একটা কথা বলছে। তো উনি বেশ ওই কথাটা শুনের মধ্যে, কণ্ঠের মধ্যে কিছু একটা ছিল যেটাতে ওনার শরীরটা বেশ ঝাঁকি খেয়ে উঠছে আর কি। উনি বেশ কেমন জানি বাজে ফিল করছে কণ্ঠটা। এবং বুড়ির চেহারাটাও বলে বেশ কদাকার টাইপের ছিল, অন্ধকারে দেখতেছে সেটা বিভৎস লাগতেছে ওনার কাছে। তো এটা বলে নাকি বুড়িটা আপনার কোনো মতে উঠে দাঁড়ায়, কোনা দিয়ে সরে চলে গেছে এক সাইডে পায়ে দিয়ে, কিন্তু কুকুরটা আপনার দাঁড়ায় আছে, কুকুরটা সরতেছে না। উনি ডিসাইড করলো যে আমি যখন দাঁড়ায় থাকলে হবে না, আর ওনার কাছে অস্বস্তি লাগছে, উনি হাঁটা দিচ্ছে, কুকুরের পায়ে দিয়ে হেঁটে চলে গেছে। যাওয়ার সময় কুকুরটা ওনার শরীরে একটা স্পর্শ লাগছে, কুকুরের গায়ের সাথে লাগছে। তো যাক, উনি যাচ্ছে, তাকায় দেখলো কি পরে কুকুরটা নাই, ওখানে যেখানে ছিল কোনো কুকুর নাই। তো উনি ওই পায়ে দিয়ে অল্প, এই যে হাঁটু কোনোই পানি এরকম করে পার, আপনার গোড়ালি পর্যন্ত ডুবাই উনি আস্তে আস্তে বাসার কাছে আসে, এবং আপনার কাদা রাতা ছেলে বাসায় যায়। রাতের বেলা উনি আপনার লাইট টাইট জ্বালায়, রুমের মধ্যে থাকে, ফ্রেশ হয়। তো ফ্রেশ উনি আসে, চরম বৃষ্টি হচ্ছে। তো উনি এক পর্যায়ে ঘুমায় যান আর কি। তো ঘুমায় যাওয়ার পরে ওনার রাত্রেবেলা, বেশ গভীর রাতে, উনি বৃষ্টি হচ্ছে এবং কি জন্য যেন ঘুম ভেঙে যায় ওনার। তো ঘুম ভেঙে উনি যেটা দেখে যে ওনার হাতটা পড়ে পাশে, মনে হয় কম্বলের মতো। কম্বলটা হচ্ছে আপনার যেমন এক ধরনের পশমি কম্বল ইউজ করে দেবেন রাসেল ভাই, বেশ মোটা পশমওয়ালা, ঠিক আছে, জাস্ট লাইক দ্যাট। উনি চিন্তা করে ফার্স্টে আমার বিছানায় কোনো কম্বল নাই, ছিল কাঁথা। যে ঘরে উনি শো, ওটা টিনের ঘর, পশমি কম্বল ওখানে ছিল না। উনি হাত দিয়ে একটু করে পরে দেখে যে কম্বলটা ওঠানামা করতেছে, ইটস লাইক নিঃশ্বাস নিচ্ছে, ওটা জীবন্ত কোনো প্রাণী। এবং উনি ফট করে পিছিয়ে ভয় পেয়ে ফট করে পায়ে দেখে যে ওনার পাশে একটা কুকুর শোয়া বিছানায়। এবং উনি মনে করেন যে ওনার নার্ভাস ব্রেকডাউন হওয়ার মতো একটা অবস্থা হয় ভয়ে। তো উনি লাফ দিয়ে উঠে যে রুমের লাইট জ্বালায় দেখে যে রুমের মধ্যে কিছুই নেই, ওনার বিছানায় কিছু নেই। খুব ভয় পায়, পানি খায়, আবার উনি আপনার ঘুমানোর চেষ্টা করে, বিছানায় শোয়, কিন্তু ওনার এই ফিলিংসটা যায় না। তো এরপর থেকে ওনার যেটা হয়, ওনার এই রুমের মধ্যে উনি মাঝে মাঝে ঘুমের থেকে এই ফিলিংসটা পায়। তারপর ওনার গেট আছে না, দরজা, ওনার রুমের দরজার মধ্যে আঁচড় কাটার শব্দ পায় কুকুরের ইসে। এবং ওনার নাকি এই যে এত বছর যে জীবন কাটতেছে, এর মধ্যে উনি মাঝে মাঝেই এই কুকুরটাকে উনি পায়, এবং এই ধরনের এই ঘড়ঘড় সাউন্ড, আপনার এই যে কুকুর সব শব্দ টাইপের জিনিস, সেটা ওনার জীবনে ঘটতে থাকে। এটা ওনাকে ছেড়ে যায়নি। এবং উনি যতই চেষ্টা করছে, বা উনি অনেকের সাথে আলাপও করছে, এবং ওইরকম সলিউশন অনেকে দিতে পারেনি। কেউ বলছে হয়তো তোমার সাথে এমন কিছু ওই দিন দেখা হয়েছিল যেটা তোমার জন্য খুব খারাপ একটা হয়ে গেছে আর কি, তোমার সাথে একটা ফেট, এটা একটা ফেট, সাম এন্টিটিস গট ইনটু ইউ অর সামথিং লাইক দ্যাট, অথবা ফলোইং ইউ। এবং এই জিনিসটা উনি এখনো নিয়ে বেড়াচ্ছে। এই ঘটনাটা আমাকে বলেছে পুনম, ঘটনা বলেছে, এটা ওর নিজের লাইফের ঘটনা। তো ঘটনাটা শুরু করি রাসেল ভাই। ঘটনা হচ্ছে আজ থেকে প্রায় 7-8 বছর আগে পুনমের এক চাচি মারা যায় আর কি, হসপিটালে। তো টাইমটা ছিল রাতে। ওর খুব ক্লোজ চাচি, ছোটকাল থেকে ওনার কাছে মানুষ হয়েছে, সাথেই থাকতো আর কি। তো যেটা হয়, রাতের বেলা হসপিটালে বসেছিল ওয়েটিং রুমে। তো এর আগে তার চাচিটা বেশ অসুস্থ ছিল। তো ওই সময়টাতে দেখা যাচ্ছে যে কিছুটা অসুস্থতাটা বেড়ে যায় আর কি। তো হাসপাতাল নিয়ে যাওয়া হয়, এবং অনেকক্ষণ দেখা যাচ্ছে ডাক্তার কিছুক্ষণ তাকে ট্রিটমেন্ট দিয়ে একটু স্টেবল করেন। স্টেবল করার পর তাকে আপনার ওখানে আর কি আপনার একটু নর্মাল করে রেখে দেয় আর কি। তো বলে যে এখন উনি আউট অফ রেঞ্জার, আপনারা বাইরে বসতে পারেন। তো
তো যেটা করে পুনম ওরা মানে বাইরে চলে আসে এবং এক পর্যায়ে ওর সাথে যারা ছিল আত্মীয় স্বজন তারা বলে যে আমরা মানে চলে যাই, তুমি পরে আমরা আসবো, তুমি থাকো রাতে ওনার সাথে। তো ও রাতে ওই চাচির সাথে থাকে। তো একটা সময় বাইরে বসে থাকে, অনেকক্ষণ ঝিমুতে থাকে, টিভি দেখে। এবং তো একটা সময় ও রুমে ঢোকে আর কি রাতের বেলা চাচিকে চেক করার জন্য কি অবস্থা। তো ওই এসে ঢোকে আপনার কেবিনের মধ্যে ঢুকে ও যেটা দেখে যে ঘরটা অন্ধকার, আপনার আলো খুব একটা নাই, মানে রুমের লাইট নেভানো, বারান্দা যে হালকা আলো আসছে সেটা আপনার ঘরের মধ্যে ঢুকছে এবং ঠিক জানালার নিচে একটা সোফা, পাশেই যে সোফাটা রাখা সেই সোফার মধ্যে কেউ একজন বসে আছে চাচি বিছানায়। তো ঢুকে একটু মানে শক খায় যে রুমের মধ্যে কে বসে আছে সোফার মধ্যে, এরকম কাউকে তো ঢুকতে দেখিনি, আর কেউ ঢুকলে লাইট বন্ধ করে কেন থাকবে। তো এরকমটা দেখে সে একটু শক খেয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তো দাঁড়িয়ে থাকা অবস্থাতে হঠাৎ করে ওই সোফার মধ্যে যে বসেছিল সে উঠে দাঁড়ায় একটু হাঁটতে থাকে এবং তারপরে ও সেন্সলেস হয়ে যায়। ওর আর কিছুই মনে থাকে না যে হঠাৎ করে কি হলো, সেন্সলেস হয়ে যায়। তো যখন ওর হুঁশ ফিরে তখন দেখা যাচ্ছে যে সে একটা শুয়ে আছে, আপনার একটা বেডে শুয়ে আছে এবং তার ফ্যামিলি মেম্বার সবাই আশেপাশে তাকে জিজ্ঞেস করছে যে কি ছিল, তুমি হঠাৎ করে তুমি কি ফেইন্ট হয়ে গেলা, সেই চাচি তো মারা গেছে রাতে, মানে তোমার চাচি মারা গেছে। তো ও শুনে আরো এটা আপনার শকড হয়ে যায়, খুব শকড হয়ে যায়। সে আপনার মানে প্রায় মানে তার অবস্থাটা যেটা হয় যে মানে যেটাকে বলে ট্রমাটিক অ্যারেস্ট, যেটা মানে ট্রমা অ্যারেস্ট, সেটা মানে খুবই অসুস্থ হয়ে যায় এবং তার মানে অবস্থাটার রিয়াকশনটা খুব খারাপ, যেটা হচ্ছে যে সে স্বাভাবিক পর্যায়ে আর আসতে পারতেছিল না। তো যাক, এরকম করে রাতের বেলা যা হবার হয়। এবং পরবর্তী দিন সে যখন বাসা যায়, তাকে বাসা নিয়ে যাওয়া হয়, সে তার রুমের মধ্যে শুয়ে আছে। হঠাৎ করে তাকে মনে হয় যে ওই সেম তার রুমের সোফার মধ্যে কি একজন বসে আছে, ওই একই রকম একটা শেপ অবয়ব। তো সেটা দেখে সে চিৎকার করে ওঠে, বাসার মানুষজন আসে এবং তখন এরপরের ঘটনাটুকু সে শুনেছে তার আরেক রিলেটিভের কাছে, কারণ এরপরে সে স্বাভাবিক মানে বোধ জ্ঞান এসে ছিল না। সেই যেটা শুনে তার আত্মীয়ের কাছে যে ওই চিৎকার করার পর আত্মীয় যখন ছুটে আসে তখন তাকে সে দেখে, সবাই এসে দেখে যে সে ছটফট করছে এবং তার শরীর পুরো শক্ত হয়ে গেছে, পা টান হয়ে গেছে, এরকম একটা অবস্থা। বাসার সবাই তাকে নর্মাল করার চেষ্টা করে যে কি হয়েছে, কোনো সে কথাই বলতে পারে না। এরপর এরকম অবস্থা চলে, ডাক্তার ডাকা হয়, ডাক্তার আসে, এসে বলে যে মানে সে কন্টিনিউয়াসলি ছটফট করছে এবং তাকে নর্মালি খাবার দাবার দেওয়ার মতো অবস্থাও নাই। তো ডাক্তার তাকে বলে আপনারা তাকে স্পেশাল ট্রিটমেন্টে নিয়ে যান, হসপিটালে ভর্তি করেন এবং সেখানে আপনি তাকে রাখেন, কারণ আপনারা বাসায় তাকে কন্ট্রোল করতে পারেন, সে পাগলামি করছে। বলছে যে ডাক্তার বলতেছে যে সম্ভবত তার মেন্টালি কোনো সমস্যা হয়েছে, তার চাচি মারা যাওয়াতে সে কোনো ট্রমা অ্যাটাক হয়েছে তার। তো যাকে ওকে নিয়ে যাওয়া হয় এবং সাধারণ হাসপাতালে কিন্তু এই ধরনের রোগী রাখে না। যেটাতে নিয়ে যায় সেটা হচ্ছে আপনার একটু মানে এই যারা নাকি আপনার মাদকাসক্ত বা এই ধরনের যারা হয় তাদের কাছে নিয়ে যায়, ওই ধরনের হাসপাতালে, মানে একটু মানে সরাসরি মেন্টাল হসপিটালও না, আবার আপনার এই যে রিহ্যাব টাইপের একটা হাসপাতালে, মানে যেটা নাকি খুব অবস্থা সম্পন্ন পরিবার নাই, যেটা নাকি আপনার খুব মানে না মানে কমন হসপিটাল গুলা না, ভালো একটা হসপিটালে, বাট তাদের এই ফ্যাসিলিটিস গুলো আছে, ওখানে নিয়ে যায়। কারণ তাকে খাওয়ানোর জন্য এই করার জন্য এই ধরনের হেল্প দরকার এবং ডাক্তার নাকি তাকে কিছু হ্যালুসিনেটিং ড্রাগস দিয়ে তাকে নর্মাল করার চেষ্টা করে আস্তে আস্তে। তো পরবর্তীতে এটা হচ্ছে ওর রিলেটিভের কাছেও শোনা, ও পরবর্তীতে সেই জিনিসগুলোর কিছু কিছু জিনিস রিকল করে বলছে তার আত্মীয়কে, যে ও যখন হাসপাতালে যায় এরপর থেকে নাকি প্রায় সে এই ধরনের জিনিস দেখতো। রাতের বেলা এরকম মনে করেন যে একটা ছায়ামূর্তির মতো বসে থাকতো, উঠে চলে আসতো এবং তাকে বলতো আমি তোমার চাচি, আমি মারা গেছি, বাট আমার জীবনে অনেক দুঃখ আছে, এই ধরনের কথা তাকে বলতো। আর ওকে বলতো যে তুমি এই জিনিসটা তোমাদের পরিবারে হবে, এই ধরনের কিছু ফোরটেলিং এসব জিনিস করতো ওকে, এবং ও এগুলো শুনতো, শুনে সেটার সাথে কথোপকথন করতো, এই ধরনের ব্যাপার স্যাপারে চলে গিয়েছিল। তো যখন এগুলো চলতে থাকে তো ওর আরেক চাচা তখন আপনার সে থাকতো মানে বাংলাদেশের বাইরে, মানে মিডল ইস্টের কোথাও। তো তিনি আসেন, এসে এইসব ঘটনা শুনে বলেন যে আসলে তোমরা ওকে ওখানে ফেলে রাখছো, এটার থেকে তোমরা একটা আধ্যাত্মিক চিকিৎসা নেওয়ার জন্য। তো উনি এসে ওনার পরিচিত একজন হুজুরের কাছে আর কি কথা বলে ওকে নিয়ে আসার ব্যবস্থা করে। কিন্তু সে তখনও কিন্তু অ্যাক্টিং উইয়ার্ড, মানে শি ওয়াজ অ্যাক্টিং উইয়ার্ড, সে নর্মাল আপনার আচরণ করতো না, ছটফট না করলেও হাসতো, উল্টাপাল্টা কথা বলতো। এবং হুজুর তাকে দেখি বলে যে সে আসলে পজেশনের দ্বারা হয়েছে, কিছু সামবডি পজেস্টার, এবং পজেশনটা কিসে হয়েছে এটা একটু আনকমন একটা ব্যাপার। অনেকে বলে, মানে হুজুর বলতেছে, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য হসপিটাল রেকর্ডে, যেই ক্যাবিনে নাকি তার চাচিকে রাখা হয়েছিল সেই ক্যাবিনে নাকি একটা আপনার আত্মহত্যা করা মানে আপনার পেশেন্ট ওখানে রাখা হয়েছিল। তো বলতেছে সাম এন্টিটিস পজেস্টার
এবং তাকে এইসব জিনিস বলাচ্ছে। তো তখন হুজুর বলে যে আমি এটা ব্যবস্থা করতে পারি, বাট দ্য থিং ইজ হোয়াট, তাকে আপনার কিছু প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হবে, এই প্রসিজার তাকে ফলো করতে হবে, এবং তাকে সেই প্রসিজারের আন্ডারে নিয়ে যায়, আপনার নিয়ে যেয়ে আপনার সেখানে চিকিৎসা করা হয়। হুজুর বিভিন্ন মানের জিনিস করে এবং মোটামুটি তাকে একটা নর্মাল স্টেবল অবস্থায় নিয়ে আসা হয়। নিয়ে আসা হওয়ার পরে আস্তে ধীরে তার চিকিৎসা করে ওই জিনিসটার থেকে সে আস্তে আস্তে ভালো হয়। বাট সে স্টিল কিছু কিছু সাফার করে। তাকে যেমন বলা হয়েছিল যে তার বিয়ে হবে না এখনো, মানে আফটার 7-8 বছর, মানে শি ওয়াজ ইনটু দ্যাট এজ, যে সময় মানুষ সাধারণত বিয়ে শাদী করে তখন হয় না, মানে এখনো নাকি সমস্যা হয় তার এইসব ব্যাপারে, এই আর কি। এই ঘটনা হচ্ছে মিরপুরের ঘটনা একটা। তো ওই জায়গাটা একসময় আপনার ওয়েল ডেভেলপ ছিল না, আমি যেখানকার কথা বলতেছি, ব্যাক ইন 85-84 এরকম একটা ঘটনা এলাকার, মানে সময়কার। তখন আপনার মিরপুর তালতলা এলাকার থেকে মাটির রাস্তা ছিল, পুরোটা বালি ফেলানো আর কি, আপ টু 10 নম্বর। আর আমি বলছি আপনার সেই 12 নম্বর সেক্টর এরকম একটা অঞ্চলের ঘটনা। তো যাক, যেই মানে বাসাটার ওখানে করে, মানে আপনার যে বাসাটার ওখানে মানে যে জায়গা কিনে, তো সে জায়গাটা কিনে খুব অল্প প্রাইসে ওখানে, এবং ওনাকে বলে আর কি, আশেপাশে কিছু মানুষ বলে যে জায়গাটা ভালো না। তো বলে ভালো না মানে কি, ভালো না বলতে কি বোঝাচ্ছেন? বলে এই জায়গার মধ্যে মানে অনেক সমস্যা আছে। আপনি যেখানে কিনছেন এই জায়গার মানে যে মালিক ছিল সে ছিল আসলে আপনার একজন বিহারি, এবং তাকে মেরে ফেলা হয় এবং এই জায়গাটা দখল করা হয়। পরবর্তীতে সরকার যখন বাংলাদেশ হয়ে যায়, বাংলাদেশ সরকারের সময় আস্তে ধীরে সরকার এটাকে রিটেক করে, তারপর কার কাছে বিক্রি হয়, জায়গাটা এইভাবে পড়ে আছে। এখন যার কাছ থেকে কিনতেছেন সে লিগ্যাল মালিক না এবং জায়গার মধ্যে সমস্যা আছে। তো উনি এগুলো শুনে না, উনি এটা কিনে অল্প টাকা দিয়ে কেনার পর উনি এখানে কনস্ট্রাকশন শুরু করে আর কি, বাড়ি ঘরে। তো যখন কনস্ট্রাকশন করে তখনই নাকি ওখানে এই মিস্ত্রিরা প্রায় দুর্ঘটনায় পড়তো। আপনার দেখা যাচ্ছে যে ওই করতেছে, মাটি কাটতেছে, মাটির পাড় ভেঙে ভেঙে পড়ে যায় বারবার। মানে এটা একটা নর্মাল প্রসেস। বাড়ি করার সময় নর্মালি যখন আপনার কলাম করার জন্য মানুষ কাটে, প্রায় পাড় ভাঙে, কিন্তু এটা অ্যাবনর্মালি ভাঙতো, মানে যেটার সাথে নর্মাল যে একটা সিস্টেম আছে সেরকম না, পুরো একটা ইনট্যাক্ট পাড়, যেটা ভাঙার কথা না, ওরা কেটে শেষে ওটা পড়ে যেত। কয়েকবার করে এরকম পাড় ভাঙছে এবং ওটার মধ্যে মিস্ত্রিও মারা গেছে। তো এর মধ্যে একজন এসে ওনাদেরকে সাজেশন দেয় যে আপনারা এখানে কিছুই করেন, মিলাদ টিলাদ পড়ান, তারপরে কিছুই দেন, হ্যাঁ, করে আপনারা কাজ করতে পারবেন, মানে কিছু একটা মানে প্রাণী মানে খাসি টাসি কিছু দিয়ে দেন এসে। তো উনি ওগুলা শুনে উনি ওগুলা করে উনি ওই মানুষ খাওয়াটা উনি কাজে হাত দেয়। তো তারপরেও কনস্ট্রাকশনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সমস্যা ওখানে হয়। তো লাস্টে উনি বাড়িটা যখন কমপ্লিট করে ফেলে, উনি প্রথমে 3 তলা একটা বাড়ি ওখানে তৈরি করে, এবং বাড়ি তৈরি করার পরে যখন ওখানে আপনার ভাড়াটিয়া খোঁজে, প্রথম তো ভাড়াটিয়া পেত না, উনি নিজে আপনার উপরে থাকতো, 3 তলায় থাকতো। তো উনি ওই সময় প্রথম দিকে নাকি ওইটা আপনার এক্সপিরিয়েন্স করতো যে বাসার মধ্যে আপনার ওনার যে রুমটা ছিল কর্নারে, সামনে ছিল ধুধু এলাকা, ওনার মনে হতো ওনার বাসার মধ্যে মানুষ হইচই করতেছে, পুরো মানে খালি বাড়ি, মানুষের ভিতরে হইচই শুরু হয়ে গেছে আর কি, কথা বলতেছে মিডল ইসে, এবং প্রায় কথাগুলো আপনার উর্দু স্পিকিং এ টাইপের আসতো আর কি। তো উনি খুব ভয় পেয়ে যেত, কারণ ওনার পুরো ফুল ফ্যামিলি এখানে মুভ করে আসে নাই, ওই যিনি কিনছিল ওনার ছেলে এবং ছেলের বউ দুজনকে রাখছিল। তো তারা ভয় পাওয়ার পর আপনার মানে বেশ ভয় পেত রাতের বেলা। ঘটনাটা কি, দিনের বেলা উঠে বলতে কেউ নাই, এবং পাশের বাড়িটাও বেশ দূরত্ব, এখানে 12-15 এলাকাগুলো বেশ ফাঁকা ছিল। তো এই জিনিসটা হয়। তো একদিন যেটা হয় যে ওনার বাসার মধ্যে একটা বেড়াতে আসে, মেহমান বেড়াতে আসে, মেহমান এসে সন্ধ্যার সময় ছাদে ঘুরতে যায় আর কি, বেড়াতে যায়। তো ছাদে ওঠার পরে ছাদ থেকে সে পড়ে যায় সামহাও, মানে দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটা চিৎকার শুনে নিচে যায়, পরে যেয়ে দেখে যে 3 তলা ছাদ থেকে ওই মেহমানের মেয়ে যেটা ছিল সে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হাসপাতালে। তো মানে লাকিলি সে মরে নেই, এবং মানে খুব বড় ড্যামেজ কিছু হয়নি, পা মচকায় গেছিল এরকম আর কি, মানে কয়েকদিন হাসপাতালে থাকে। তো তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি পড়ে গেলা কিভাবে? বলে যে আমি ওই ছাদের মধ্যে দাঁড়াইছিলাম, হঠাৎ করে আমি দেখলাম যে ওই বাসার যে মানে ভাবি আর কি, মানে ওনার ওয়াইফ, ছেলের ওয়াইফ, যে সে ছাদের মধ্যে এসে হেঁটে হেঁটে আসলো, কোনো কথা বললো না, আমার পাশে দাঁড়া আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। উইচ ওয়াজ নট পসিবল, কারণ উনি ছিলেন বাসার ভেতরে, বাসার ভেতরে উনি ছাদে উঠে ধাক্কা দিয়ে ফেলে দিবে এরকম কোনো ঘটনা হতেই পারে না। এবং তারপরে ওই বাসা সম্বন্ধে অনেকে শুনতো যে বাসার বারান্দার মধ্যে আপনার পা ঝুলায়, হ্যাঁ, বসে থাকে কে, বাসার ওই বারান্দার মধ্যে 2 পা ঝুলায় বসে আছে রাতের বেলা, এবং অনেকে দেখতে বাড়ির মালিকই বসে আছে, মানে যে কিনছে ফ্ল্যাট সে বসে আছে, এরকম ধরনের মানে জিনিসপত্র এখানে ঘটা শুরু করে। এগুলো দেখে পরে বাসাটা ভাড়াই হতো অনেকদিন। তো
তারপর অনেকদিন উনি এরকম বাসা ভাড়া না দিয়ে ফেলে রাখে, এবং মানে এই ধরনের অত্যাচার দেখে উনি নিজেও থাকতো না বাড়িতে। পরে বাড়িটা পুরোপুরি এমডি ছিল অনেক বছর, এবং পরবর্তীতে উনি যেটা করে, ওই একজন মানুষের সাথে কথা বলে যে আপনি যে বাড়িটা কিনছিলেন, আপনি তাকে কম টাকা দিচ্ছেন যাকে কিনছেন, আপনি বাড়ির প্রি হিস্টরি বের করেন খুঁজে। তো ওই মালিক চিন্তা করে যে এটা আমার একটা ব্যাড ইনভেস্টমেন্ট, মানে লোভও আছে ভিতরে, যেহেতু আমি একটা জায়গা পাইছি, বাড়ি করছি, আমি ইনভেস্ট করছি, হ্যাঁ, ব্যাড ইনভেস্টমেন্ট কেন হবে। এবং উনি ওইটাতে ভাড়াও দিতে পারছেন। মানুষ শুনে কিছু মানুষ ভাড়াই নেয় না, ভাড়া অকল্পনীয় কম দামে দিয়ে দিচ্ছিল উনি। এবং বাড়িতে মানে মানুষজন নাকি ভাড়া নিতে এসেও মানে একটা ভাইব পাইতো ওইখানে, কিছু একটা মনে হয়তো মানুষ মানে ই করতো না। তো যাই হোক, উনি বাসাটার আপনার প্রি হিস্টোরি খোঁজা শুরু করে। তো খুঁজতে উনি আবিষ্কার করে যে এই জায়গাটার মধ্যে কিছু মানে বিহারি মানুষজন যারা ছিল মিরপুরে, ওই জায়গাটাতে সে ওই জায়গাটার মালিক ছিল আর কি সামহাও। তো তাকে নাকি কিছু মানুষ মানে এসে মানে আপনার যুদ্ধের সময় বা সামথিং এসে মেরে কেটে ওটা দখল করে নেয়। তো যে দখল করে নেয় তাকেও নাকি একদিন মানে তার প্রায় কয়েক বছর পরে পাওয়া যায় যে ওইখানে মানে রাতের বেলা সে ফিরতেছিল, তো তাকে কেউ মানে মেরে ফেলছে, ঘাড় ভেঙে মেরে ফেলে রেখে গেছে। এবং তার মানে আপনার যারা বংশধর তারা বিক্রি করে একজনের কাছে, এইভাবে করে জায়গাটা যে ওনার হাতে পড়ে। তো বললো যে এটার রেমেডি কি করা যায়। তো বলছে এটা যেটা করতে পারেন যে আপনি খুঁজে বের করেন যে যারা আসল চোর তাদের বংশধর পান কিনা, তাদের সাথে আপনি একটা ফয়সালা করেন, তাহলে আপনি এখান থেকে বাঁচবেন। তো উনি যেটা করে, উনি খুঁজতে সেই মিরপুরে কোথাও ক্যাম্প আছে, ওই ক্যাম্পে যায়। ক্যাম্পের ওখানে যে ওই বাড়ির যে মালিক যাকে মেরে ফেলছিল তার বংশধরকে বের করে বলে যে আমি তো ওই বাসাটা কিনেছি এবং বাসাটা এই সমস্যা, তো তোমরা তো এটা এখন আর পাবা না, বাট তোমরা আমাকে বলো যে তোমরা এটার উপর দাবি কিভাবে ছাড়বা। তখন সেই আপনার যেই ছিল আর কি বিহারি, তারা অনেক কথা বলে টুলে ওনার কাছ থেকে বলে যে আমাকে আপনারা একটু সাহায্য করেন, আমি খারাপ অবস্থা আছি। তো উনি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে, এবং ওই হুজুর সহ আর কি যিনি তাকে ইনসিস্ট করছিলেন এনে ওই যে বিহারি যে বংশধর ছিল তাকে নিয়ে আসে ওই বাসায়। এসে ওখানে এসে তাকে বলে কিছু দোয়া কালাম পড়ে বলে যে আমি এটার উপরে আমার পূর্বপুরুষের দাবি ছিল, এটা আমি ছেড়ে দিলাম। তো এরকম ভাবে উনি বলে। তো তারপর থেকে নাকি উনি বাসায় থাকতে যে আর কোনো সমস্যা ফিল করেননি, আস্তে ধীরে পরবর্তীতে উনি বাসা ভাড়াও দিতে পারছেন। ঘটনা এটা হচ্ছে আরেকটা হন্টেড এরিয়া নিয়ে, দ্যাট ইজ উত্তরা কিন্তু বেশ হন্টেড প্লেস, যে জানেন। এখানে শিহাব নামে একজন আমাকে এই ঘটনাটা বলেছে যে সে তখন 13 নম্বর সেক্টরের কাছে থাকতো, এন্ড দ্যাট ওয়াজ ভেরি আন্ডার ডেভেলপড দ্যাট টাইম। মানে ওখানে এখনো না, বাট তখন আরো ছিল না আর কি। আচ্ছা, তারা মনে করেন যে অনেক চিপ রেটে জায়গা পেয়ে ওখানে জায়গা কিনে নেয় তারা। তো যখন জায়গা কিনে তার বাবা চিন্তা করে যে আশেপাশে নাই, মানে ফাঁকা জায়গায় করছে, তো কেমন হবে বাড়ি করলে এখানে, কিন্তু তাদের বাড়ি করতেই হবে ওখানে। সো দে ওয়্যার ওয়ান অফ দ্য লাইক ফার্স্ট পিপল টু লিভ দেয়ার, মানে প্রথম তারা ওখানে মানে আবাস করে। তো বাড়ি ওখানে করে বাড়ির কাজ শুরু করে তার বাবা। সো ইট ওয়াজ হার্ড, যে সন্ধ্যার পরে তার ওখানে থাকতে হতো, যে মানে দেখতে হতো কে কি কাজ করছে না করছে। এবং কাছাকাছি নাকি নদী ছিল একটা, খুব কাছেই নদী বা লেক ছিল। তো ওখানে যখন বসে থাকতো অনেকের সাথে কথা হতো। তো রাতে কথা বলতে ওনার আবার একটু ওই শিহাবের আব্বার আর কি, ওনার একটু মানে একটু এই অতিলৌকিক ব্যাপার সম্বন্ধে, সুপার ন্যাচারাল ব্যাপার সম্বন্ধে মানে আগ্রহ বেশি ছিল। তো উনি আলাপ করতো ওখানে যে গার্ড ছিল, গার্ডের সাথে বলতো যে তোমরা এখানে লোকাল পিপল, এত অন্ধকার কিছু নাই, তোমরা দেখো না কিছু? তারা বলে না স্যার দেখি না। তারপর একদিন বলে স্যার অনেক কিছু তো দেখি, আপনি এগুলো শুনলে ভয় পাবেন, বাড়ি করতেছেন এখানে, বাড়ি আপনার হবে, আপনি একা থাকতে চাইবেন না। বলে না তুমি বলো, অসুবিধা নেই, আমি ভয় পাই না এসে। তো বলে যে আপনি একদিন থাকেন স্যার, রাত থেকে যান আমাদের এখানে, আপনি যেটা সম্বন্ধে আগ্রহ সেটা আপনি পাবেন। তো উনি বলে থাকবো কেমনে, আমার তো চলে যেতে হয়, এই দূরে মোহাম্মদপুরের ওইদিকে বাসা। বলে আচ্ছা আপনি তারপরে থাকেন একদিন। তো উনি একদিন না মানে কোনো একটা কারণে ওনার একটা সাপ্লাই ছিল বা সামথিং, মানে নট ইন্টেনশনালি, বাট হি স্টেড দেয়ার, উনি থেকে যায় ওখানে, আন্ডার কনস্ট্রাকশন বাড়ি। তো উনি নিচে থেকে কোথায় থাকবে, উনি মনে করে যে এখানে তো রুমের মতো বানাইছে একটা, ওখানে আপনার ওই ম্যানেজার যে লোক কেয়ারটেকার থাকে ওর বিছানায় তার শোয়াটাও দেয় না। উনি করে কি মানে কমফোর্টেবল ফিল করার জন্য মানে দোতলার ছাদের ঢালাই হয়ে গেছিল, ওখানে উঠে যায় চেয়ার নিয়ে, বলে যে আমি এখানে বসছি, তুমি পারলে আমাকে ওই চাটা এনে দাও, আমি এখানে বসে থাকবো, চা খাবো। তার চারিপাশে বাতাস, উনি দূরে দেখতেছে ওই যে নদীর মতো জায়গাটা। তো এই সময় উনি ফিল করে এক সময় যে ওনার পেছনে, উনি যেখানে বসে আছে ওনার পেছনে মনে হয় 2-3 জন মানুষ কথা বলতেছে দাঁড়ায় দাঁড়ায়, মানে যে চেয়ারে বসে আছে পেছনে কেউ কথা বলতেছে। তুমি তাকায় দেখে কেউ নাই, ছাদ কিন্তু ফাঁকা, কিন্তু ওনার তাকানোর সময় মনে হচ্ছে যে কেউ একজন খুব সুইফটলি মুভ করে গেছে পিছন দিয়ে,
আচ্ছা, তো ওনার ফিল এটা। করে গেছে, ওনার শরীরে হি হ্যাড গুজ বাম্প, মানে খুব ভয় পেয়ে যাওনি। তো উনি উঠে একটু হাঁটা চলা করে আবার বসে, এবং এখন মনে হচ্ছে যে সিঁড়ির কাছে কেউ কথা বলতেছে, এই যে দোলা ওঠার যে সিঁড়িটা, ওখানে দাঁড়ায় কথা বলতেছে। তো উনি তখন উঠে ওখানে যে কেউ নাই। তো উনি যেহেতু এই জিনিসগুলোতে বিশ্বাসী ছিল, উনি দোয়া দুরুদ পড়ে উনি আগে নিজের শরীর বন্ধ করে পড়ে উনি ওখানে বসে থাকে অনেকক্ষণ। তারপর উনি ম্যানেজারকে ডাক দেয়, এই অমুক বলে ডাক দেয়। তো ম্যানেজার আসে, এসে বলে যে তুমি কি এখানে যখন থাকো তুমি কি এরকম কাউকে দেখো মানুষের? তো বলে কি স্যার কি বলবো, ভয় পাবেন না তো, আপনি এখানে আসুন। হ্যাঁ, সারা রাতে এখানে ফাল পড়ে মানুষ। তো মানে এই কনস্ট্রাকশন সাইটে সারা রাত মানুষ ফাল পড়ে, মানে মনে হয় ছাদের মধ্যে অনেক মানুষ, হ্যাঁ, গল্প করতেছে, দৌড়াদৌড়ি করে, 2 তলায় ধুমধাম শব্দ করে, কাঠ ফালায়, কাঠ নাড়ায়। তুমি কি বলো? বলে হ্যাঁ। বলে স্যার এখানে একটা ব্যাপার আছে, এই যে এখানে নদী, এখানে মাছ মারে, তো এখানে কিছু খারাপ জিনিস আছে, মানে তাদের ভাষায় তাহলে পিশাচ। আর সেকেন্ড থিং, এই জায়গাটা একসময় এত ব্যারেন ছিল, মানুষ অনেক এসে মানে মানুষ খুন টুন করে ফেলে যেত। অনেক আগের ঘটনা বলে যে এরকম হতো আর কি এই সময়। তো অনেক আজে বাজে জিনিস এখানে এরকম চলাফেরা করে। তো উনি মানে শুনে মানে একটু ভয় পায়। এনিওয়ে, তারপরের ঘটনা, উনি চলে যায়, একসময় ওনাদের বাড়ি কমপ্লিট হয়, 3 তলা পর্যন্ত তৈরি করে ওনাদের বাড়িতে উনি চলে আসে, কিন্তু কোনো ভাড়াটিয়া পায়নি ফার্স্টে। তো যেটা হতো, ওনারা থাকতে হচ্ছে একদম টপ ফ্লোরে, নিচের ফ্লোরে চলাফেরা করতে যেহেতু ভাড়া দেয় নেই, খালি নিচে। তো ওই শিহাব যিনি, তো ওনাকে রুম দেয়, তখন উনি মনে হয় কলেজে পড়ে বলছিল। তো উনি ওনার রুমটা থাকে হচ্ছে বাসার সামনে, জানলা দিয়ে আর কি ওই ইগুলো দেখা যায় আর কি, বাইরের অঞ্চলগুলো। একদিন শিহাব আপনার ঘুমিয়ে আছে বিছনায় ওখানে থাকার সময়, তো হঠাৎ করে খেয়াল করে যে রুমের যে দরজার কাছে একটা মনে করে ছায়ার মতো একটা কিছু, মানে সামথিং হ্যাজ এ শেপ, ঠিক দরজার কাছে দাঁড়ায় আছে। ও মানে শুয়ে থেকে এটা মানে সে দেখছে। তো অনেকক্ষণ ফ্রিজ মতো থাকে, দেখে যে নড়ে না চড়ে না এরকম দাঁড়িয়ে আছে। তো চোখ বন্ধ করে সে ঘুমানোর চেষ্টা করে। তো এর পর দিন যেটা হয় যে সে যখন ঘুমাইছে, সে ফিল করে যে তার বিছানাতে কেউ আছে, বিসাইড হিম, একটা মানে লিভিং কিছু থাকার কথা না। তো সে লাফ দিয়ে উঠে পড়ে সে লাইট জ্বালায়, কিছু নেই বিছানার মধ্যে। এবং তারপরে ওরা যেটা ফিল করে যে বাসার মধ্যে সব জায়গায় মনে হয় যে ওই উপস্থিতিগুলা, কেউ বসে আছে, কেউ নড়তেছে, এবং মানে খুব ভয়ের ব্যাপার স্যাপার। তো ওর বাবা যেহেতু বিশ্বাসী ছিল, ওর বাবা করে কি, হুজুর একজন নিয়ে আসে, এসে হুজুর দিয়ে বলে যে বাসাটা আপনি বন্ধ করে দেন। তো হুজুর বলে যে আমি আপনার বাসা বন্ধ করে দিচ্ছি, আপনি এমন একটা জায়গায় বাসা করছেন, ব্যারেন জায়গায়, এসব জায়গায় সাধারণত খারাপ জিনিস ঘোরাফেরা করে। তো আপনি যেটা করবেন, ছাদে এই মানে কাউকে যেতে দিবেন না, মানে হাঁটা চলা সন্ধ্যার পরে কেউ ছাদে না যায়, ভর দুপুরে ছাদে যেতে দিবেন না, ছাদ জিনিসটাকে প্রোহিবিট করে দিল। এই ছাদের কথা কিন্তু একটু আগে আমরা শুনেছি একটা কাহিনী। ছাদ কিন্তু অ্যাকচুয়ালি মানে যারা এইসব ব্যাপারে সাবধানতা করেন, যেমন আপনার হুজুর বা মানে যারা এই ধরনের জিনিসগুলো সলিউশন দেন, তারা কিন্তু সবসময় বলেন, আমিও শুনেছি বারবার, যেহেতু আমার অনেক এদের সাথে অনেক ওঠা বসা হয় এইসব ব্যাপারে, বলেছে ছাদ হচ্ছে এমন একটা জায়গা যেটা নাকি অনেক অশরীরী জিনিসের চলাফেরার জায়গা। এটা মোটামুটি যে কোনো বাড়িরই হতে পারে। ওরা আকাশ দিয়ে চলাফেরা করে, এবং ওই ছাদগুলো হচ্ছে তাদের ওই জায়গাটাই আর কি। নির্মাণাধীন, তারা ওই ছাদের মধ্যে রেস্টিং গ্রাউন্ড হচ্ছে নির্মাণাধীন বাড়িগুলো, ওগুলো ছাদে বসে তারা রেস্টিং গ্রাউন্ড, কারণ সেখানে মানুষজন কেউ নাই। মানে ওই ধরনের জিনিসগুলো ঠিক ওই ধরনের মানে এটা তো আপনি একদম হুজুরদের কাছে শুনছেন, তো এই ব্যাপারটা একদম মানে ওদের কাছে মানে ব্যাপারটা অন্যরকম। শুধু হুজুর না, এটা আমি ধরেন অনেকে যারা নাকি আপনার ডিমোনোলজি নিয়ে কাজ করে তাদের কাছে শুনেছি আমি। ওইটা ফ্যামিলিতে, প্রত্যেক ফ্যামিলিতে, শুধুমাত্র যে সাইকা বলছিলেন ওনার ফ্যামিলিতে না, ম্যাক্সিমাম ফ্যামিলিতে কিন্তু একটা জিনিস শোনা যায় যে সন্ধ্যার সময় ছাদে যেও না, দুপুরবেলা ছাদে যেও না, মানে কতগুলো সময় প্রোহিবিট করে দেয়। তো ওইভাবেই ওনাকেও প্রোহিবিট করে যে আপনার বাসার কেউ যাতে ছাদে না ওঠে। তো যেটা হয়, ওই শিহাবের বোন মানে সে অ্যাকচুয়ালি শি ডাজন্ট কেয়ার, কারণ সে হচ্ছে আপনার মানে ইয়াং, তার এখন অ্যাসোসিয়েশনও নাই ওখানে, সে যাদের সাথে মিশতো তাদেরও পায় না, সে ওই ছাদেই সময় কাটায় আর কি। তো ও ছাদে যায়, ছাদে যাওয়ার পরে একদিন সে দুপুরবেলা ছাদে ওঠে, কড়া রোদ্দুর। তো ছাদে আসার পরেই তার আচরণগুলো চেঞ্জ হয়ে যায়। ছাদ থেকে নামার পরে সে কেমন নাম কথা বলে না, খুব কম বলে, তারপরে আচরণগুলো খারাপ করে, অ্যাজ লাইক পজেসড পিপলের মতো আচরণ করে। আর তখন মানে ওই বোনকে নিয়ে সমস্যা হয়, যেহেতু মেয়ে মানুষ, কাউকে জানাতেও চায় না। দেন হোয়াট হ্যাপেন, যে তারা ওখান থেকে আর হুজুরে নিয়ে আসে। তো হুজুর এসে তাকে আপনার ওই দোয়া টোয়া বলে ছাড়ায়। কিন্তু যেটা হতো ওদের বাসায়, তারপরও বোনটাকে মানে ছাড়ানোর পরও যেটা ফিল করতো যে ওই রুমের মধ্যে যখন থাকতো হঠাৎ করে টেম্পারেচার ফল করতো আপনার। আচ্ছা, এটা গরমকাল, মানে আপনার মনে হচ্ছে যে একসময় এমন একটা আনটলারেবল টেম্পারেচার চলে আসতো, এমন টক 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 করে কাঁপতো।
আর ওইটা হলে ওর বোন চিৎকার করতে আসতেছে এরকম। আমি তো এটা শুনছি অনেকে টেম্পারেচার কনজিউম করে এরকম টাইপের। হ্যাঁ, মানে এটা তো অনেক রকম গবেষণায় বের হয় যে অনেকে বলেছে যে এরা কি করে, হিটটা হচ্ছে এদের একটা এনার্জি সোর্স, সেটাকে তারা আপনার সোপ করে নিয়ে নেয়, তখনই যেটা হয় আপনার ওই জায়গাটা ঠান্ডা হয়ে যায়, অ্যাবজর্ব করে নেয়। তো ওর বোন এই জিনিসগুলো বলতো, এবং ওদের বাসায় নাকি দেখতো প্রায় ওই যে তারপরে মানে ছাড়া দেওয়ার পরে দেখতো যেটা, যে একটা কালো কুকুর দাঁড়ায় থাকতো, এবং কুকুরটা মানে ওই সিঁড়ি ঘরে উঠে আসতো। এটা ওর বোন দেখতো, শিহাব নিজেও দেখেছে, এবং পরবর্তীতে ওই যে হুজুরের সাথে কথা, হুজুর বলছে যেটা আপনার বোনের থেকে ছাড়াইছি সে এখান থেকে যায় না, সে আর বাসার আশেপাশেই থাকে। তো পরবর্তীতে বাসা ডেভেলপড হয়েছে এবং ভাড়াটি আসছে, তখন ওদের এই জিনিসগুলো কমে গেছে। এখনো সে বলছে যে ইফ ইউ কাম টু আওয়ার হাউস, আপনি অ্যাবনর্মাল জিনিসপত্র আপনি করবেন, দেখা যেতে পারে, মানে ইটস নট অবভিয়াস যে দেখবেনই, দেখা যেতে পারে। মানে এখন তো অনেক নগরায়ন হয়েছে, অনেক রাস্তাঘাট হয়ে গেছে, বাট স্টিল বলছে আপনি এখনো মানে হয়তো অ্যাবজর্ব বা আপনি একটা ফিল করতে পারেন, মানে উদ্ভট জিনিসপত্র এখনো ঘটে। যেমন ওদের এক ভাড়াটিয়ার নাকি একজন খাটের থেকে উঠে গেছিল উপরে, এবং মানে এটা আমি কমনলি কিন্তু অনেকের কাছে শুনি উঠে যাওয়া, হ্যাঁ, তারপর নাকি দোয়া টোয়া পড়ে নামাইছে, এই আর কি।